আজ থেকে মুখার্জি বাড়ির রাজরাজেশ্বরী মাতা অন্নপূর্ণার নবরাত্রির পুজো সূচনা হলো। এদিন হোমযজ্ঞ করে পুজোর সূচনা করেন মুখার্জি বাড়ির বর্তমান প্রজন্ম জয়দীপ মুখার্জি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক। এদিন জয়দীপবাবু বলেন, 1 তারিখ এই পুজোর শুভ উদ্বোধন করবেন হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি। 2 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দেবশ্রী রায়। আগামী 5 তারিখ অন্নপূর্ণা পুজোর দিন প্রায় 1000 মানুষ এখানে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি ভোগ খাবেন। এছাড়াও থাকবে রামনবমীর পুজো, সপ্তশতী মহাযজ্ঞ সহ অন্যান্য পুজো অনুষ্ঠান। কি বলছেন জয়দীপ বাবু, আমরা শুনে নেব। বাড়িতে মা অন্নপূর্ণা পুজোর নবরাত্রি পুজো শুরু হয়ে গেল এবং এই পুজো এবং প্রতিমাও দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমাও রয়েছে এবং আজকে প্রতিপদেতে মা শৈলপুত্রীর পুজো হলো এবং হোম যাগযজ্ঞ এবং তার সাথে চণ্ডীপাঠ হবে এবং এরকমভাবে এখন 9 দিন সামনের রোববার পর্যন্ত আমাদের চলবে। প্রত্যেক দিন মায়ের নবরাত্রির 9টা রূপের পুজো হবে এবং আজকে পুজোর মাধ্যমে যে শুরু হলো, এটা একটা আনন্দের আমাদের আবহাওয়া। 1 তারিখে আমাদের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 1 তারিখে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনেতে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি। আর 2 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ উপস্থিত থাকবেন ফিল্ম স্টার দেবশ্রী রায় এবং 3 তারিখেও অনুষ্ঠান হবে এবং 4 তারিখ 5 তারিখ মায়ের আরাধনা পুজো, 5 তারিখের পুজো। আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে সমস্ত হুগলিবাসীকে এবং তার পার্শ্ববর্তী জেলার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 5 তারিখে আমাদের মা অন্নপূর্ণার অষ্টমী পুজো। আপনারা এসে প্রতিমা দর্শন করুন এবং দুপুরবেলা সকাল 11টা থেকে 5টার মধ্যে এসে ভোগ প্রসাদ গ্রহণ করুন। হুগলির আরামবাগের গৌরহাটি এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলের 2টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস সিলিন্ডার বাস্ট করে কিংবা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিসংযোগ ঘটেছে। এই ঘটনায় 8 থেকে 10টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্ত করছে দমকল এবং পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও দাঁতপুর থানার উদ্যোগে টোটো, অটো চালক সহ গাড়ি চালকদের এবং তাদের পরিবারের লোকেদের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল এদিন। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি কি বলছেন আমরা শুনে নেব। তাদের পথ নিরাপত্তা সম্বন্ধে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় দাঁতপুরের একটি প্রাইভেট হলে। সেখানে পার্কিং, পিছনের লাইট জ্বালানো, কতজন অটোতে নেওয়া যাবে, রাত্রিবেলায় তারা কোথায় পার্কিং করবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারে বিস্তারিতভাবে ওদেরকে জানানো হয় এবং আমাদের সরকারি যা নির্দেশ আছে সেগুলোও ওদেরকে আমরা অবগত করি। তাদের যেন চোখের দৃষ্টি ঠিকভাবে থাকে ইত্যাদি পরীক্ষা করার জন্য আজকে দাঁতপুরে একটি স্বাস্থ্য শিবিরেরও দাঁতপুর থানা থেকে আয়োজন করা হয়। এখানে প্রায় কয়েক শতাধিক অটো এবং টোটো চালক এবং তাদের পরিবারের লোকেরাও চক্ষু পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলি, শারীরিক অন্যান্য পরীক্ষাগুলি করেন। সিঙ্গুরের রতনপুরে বিড়লা ওপেন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে 108 রুদ্র মহাযজ্ঞের 3 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হলো এদিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলির জেলাশাসক মুক্তা আর্য সহ বিশিষ্টজনেরা। পরে এ বিষয়ে বেচারাম মান্না ও করবী মান্না কি বলছেন আমরা শুনব। দেবাদিদেব শিব, যিনি আমাদের বিশ্বের সৃষ্টিকর্তা এবং পিতা আমাদের, সেই দেবাদিদেব শিবের যজ্ঞ সর্বসাধারণের কল্যাণের জন্য এবং বিশ্ব কল্যাণের জন্য আজকের এই যজ্ঞে আমরা ভর্তি হয়েছি। আজ সকাল থেকেই শুরু হয়েছে
মহিলাদের দ্বারা কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং সামগ্রিক যজ্ঞ আগামী 1 এপ্রিল বেলা 1টায় পূর্ণ আহুতি হবে এবং এই সামগ্রিক এই যজ্ঞের পৌরোহিত্য করছেন তারকেশ্বর মঠের শ্রীমৎ দণ্ডাস স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। আজ আমরা শুরু করলাম 108 রুদ্র মহাযজ্ঞ। তারকেশ্বর মহন্ত মহারাজ এই যজ্ঞের শুভ সূচনা করেছেন এবং সর্বসাধারণের কল্যাণের স্বার্থে আমরা এই যজ্ঞ আমরা করছি। 1999 সাল থেকে পথ চলা শুরু রায়বাজার কিশলয় নার্সারি ও কেজি স্কুলের। এদিন হুগলি রায়বাজার দুর্গামণ্ডপে হয়ে গেল কিশলয় নার্সারি ও কেজি স্কুলের 25 বছরের বাৎসরিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা কিশলয় নার্সারি ও কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষক স্বপন মুখোপাধ্যায়, এলাকার বিশিষ্ট চিকিৎসক শিবাশিস ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা শিক্ষামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি, বিশিষ্ট শিক্ষক প্রসূন সান্যাল সহ অন্যান্য জনেরা। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা কে কি বলছেন আমরা শুনে নেব। এদিন এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেন বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি এদিন স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেও উপস্থিত দর্শক তথা অভিভাবকদের আলাদা অনুভূতি দেন। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে কিশলয় নার্সারি ও কেজি স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সাঁতরা বলেন, অন্তত আমি মনে করি আমার জীবন আর এই পাড়াতেই ছোট্টবেলায় আমরা এখানে থাকতাম, আমার একদম ছোটবেলায়। তারপরে আমরা ডানলপ কোয়ার্টার্সে চলে যাই, তো সেখানে আমার তারপরে পরবর্তী জীবন কাটে। আপনারা এটাই শিক্ষা দিন যাতে তারা ভবিষ্যৎ একাও চলতে পারে। তাদের সাহায্যে আমি এগুলো করতে পেরেছিলাম। আজকাল আমার বক্তব্য বেভাই করবো না। মৌসুমিও আমার খুব স্নেহ খাবে, ও আমার খুব স্নেহ খাবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। আর নিজে তিনি আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন ওনাকে পরিবেশটাই অন্যরকম। আমি আপনাদের ঘরের দিদি বোনের মতো। ক্রমশ আমাদের সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেক নিউট্রিশন লুকিয়ে আছে, যেগুলো বাচ্চাকে খাওয়ালে কিন্তু তাদের শারীরিক মানসিক গঠন খুব ভালো লাগে। দ্বিতীয় হচ্ছে অনুষ্ঠান দেবনা প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি মহাশয়। 2022 সালে উচ্চ নার্সারিতে হাততালিতে অভিনন্দন জানান। আপনারা হাততালিতে অভিনন্দন জানান। মায়েরা সামনে চলে গেলে কেউ দেখতে পাচ্ছে না তো। আমি স্কুল শুরু করি, আস্তে 7খানা স্টুডেন্ট নিয়ে আমি স্কুল শুরু করি। আস্তে আস্তে গুটি গুটি পায় আমি এখন এগিয়ে গেছি, 25 বছরে পদার্পণ করেছি এবং আমার স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্রী ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। এখনো বর্তমানে আমি স্কুল এবং কোচিং সেন্টার দুটোই চালিয়ে যাচ্ছি। আজকে এই মুহূর্তে কত ছাত্রছাত্রী আছে? এখন আমার 70 জন। কত? শুধু নার্সারি, কেজি নার্সারি, কেজি লোয়ার আপার নিয়ে আমার কোচিং সেন্টারে আছে আলাদা 25 জন। আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে কে কে এসেছিলেন? কোন অতিথি ছিলেন? আজকে এসেছিলেন মাননীয় সভাপতি স্বপন মুখোপাধ্যায় মহাশয়,
তারপরে এসেছিলেন ডাক্তারবাবু শিবাশিস ব্যানার্জি, বিনোদিনী ঘুটিয়া বাজার স্কুলের প্রাক্তন অধ্যাপিকা, প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখোপাধ্যায় মহাশয়, প্রাক্তন শিক্ষক সমীর দাস মহাশয়, আর আমাদের এখানে সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি, আর 1 নম্বর এবং 7 নম্বরের জনপ্রতিনিধি। আপনার নামটা? 7 নম্বরের নাম হচ্ছে রীতা দত্ত। আপনার নাম? আমার নাম রত্না সাহা। সামনেই রয়েছে বিহারের নির্বাচন, আর বিহারের বহু মানুষ পশ্চিমবঙ্গে কাজের সূত্রে অস্থায়ীভাবে বসবাস করে থাকে। তাই সেই সমস্ত মানুষগুলি বিহারে ফিরে নিজেদের মূল্যবান ভোট যাতে বিজেপিকে দেয়, সেই হিসেবে বিজেপি সারা রাজ্যব্যাপী হিন্দি বলা এলাকায় এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচিকে সামনে রেখে হিন্দি নববর্ষ উপলক্ষে বিহারি উৎসব লিট্টি চোখা উৎসব পালন করছে। সেই উপলক্ষে এদিন ব্যান্ডেল স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠানে বিহার দিবস পালন করার পাশাপাশি হিন্দি সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিট্টি চোখা উৎসব পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে দীপাঞ্জন গুহ কি বলছেন আমরা শুনে নেব। প্রত্যেক বছরই প্রোগ্রাম কার্যক্রম চলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতবর্ষ অনেক আমরা যে কথা আছে না যে বিবিধতার মধ্যে একতা, বিভিন্ন রাজ্যে তাদেরকে নিয়ে প্রত্যেক বছর একটা থিম, যাতে একটা প্রদেশকে নিয়ে সে থিম এই জন্য করা হয় যে সারা দেশে সেই রাজ্যের বিশেষতা আছে, সেই রাজ্য সম্বন্ধে সবাইকে জানানো হয়। সেই হিসাবে এবছর বিহার রাজ্যকে নেওয়া হয়েছে। বিহার এত গৌরবশালী রাজ্য, তার মানে ইতিহাস বহু পুরনো ইতিহাস, মহাভারত রামায়ণ যুক্তির ইতিহাস আছে। সেই জন্য সেটা সমাজের মধ্যে যাতে প্রচার হয় এবং সেটা সমাজ যাতে জাগরণ হয়, তার জন্য এই কার্যক্রমে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের প্রদেশের সহসভাপতি মাননীয় শ্রী সঞ্জয় সিং মহাশয়। উনি আমাদের এখানকার আজকে প্রধান অতিথি আছেন। আমাদের জেলা সভাপতি মাননীয় গৌতম দা আছেন, প্রাক্তন জেলা সভাপতি তুষার দা আছেন। বাকি আজকে সবাই বিহার দিবস উপলক্ষে এবং সবাই মিলে এই কার্যক্রমের পরে বিহারের যে মুখ্য একটা ডিশ, খাবারের একটা ডিশ আছে সবাই খুব পছন্দ করে, লিট্টি চোখা। এটা পাটনাতে লিট্টি চোখা কর্নারও আছে। তো আজকে আমরা লিট্টি চোখা কর্নার এখানে হবে, সবাইকে আগ্রহ করবো লিট্টি চোখা টেস্ট করবো। আজকে কি লিট্টি চোখার মধ্যে দিয়ে কোনো রকম কি কোনো বার্তা এইখান থেকে দেওয়া হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে? না, বার্তা একটাই যে ভারত একটাই, ভারত শ্রেষ্ঠ ভারত। ওই জন্য বিহার বাঙালি যারা সবাই আছে সবাই একটাই, আমাদের একটাই পরিচয় যে আমরা ভারতীয়। ভারতবর্ষের উন্নতির জন্য আমরা সব কিছু করি। যে কবির কথা আছে না, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন তখনই নিতে পারে যখন ভারতবর্ষের সমস্ত মানুষ এক হয়ে কাজ করতে পারে। ওই জন্য ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে। এদিন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা আইজে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আমরা দেখে নেব সেই বার্ষিক সাধারণ সভার কিছু মুহূর্ত। আমরাও যারা থাকি শিকলদা এসে গেলে এবার বন্ধ হয়ে যাবে, ফলে আমাদেরও যা কাজ কারবার থাকে তখন আমরা আর ওটা হচ্ছে আমাদের সিগন্যাল। আর তার আগে সিগন্যাল হচ্ছে অমিতুকে, মানে এবং আমিও দেরির জন্য খুবই পরিচিত। আর সম্প্রতি একটা জায়গায় আমাকে নেট নিয়ে লিখতে বলা হয়েছিল, তার কারণ আমি দেরির জন্য পরিচিত। যাই হোক, সেসব কথা স্বতন্ত্র। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধেয় শ্যামলদা, সাবা এবং জামাল সাহেব, শেখর দত্ত রয়েছিল। তো বসো না, চেয়ার নিয়ে বসো না প্লিজ। দেখুন, আজকে সাংবাদিকরা, সে আপনি বলুন শহর কলকাতা বা মফস্বল,
কি পূর্ণ সময়ের কি আংশিক সময়ের, সকলেই আমরা একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে চলছি। আপনি ধরতে পারেন যারা পূর্ণ সময়ে সাংবাদিকতা করেন তারাও আর কেউ ওয়েজ বোর্ডে নেই। তার কারণ আপনারা জানেন ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট এবং ওয়েজ বোর্ড উঠে গেছে। তারপরে যে নতুন 3টে ইউনিফাইড লেবার কোড এসছে, তার মধ্যে প্রথম কোডটা হচ্ছে ওস কোড। সেই ওস কোডের মধ্যে ওই দুটো ঢুকে গেছে, কিন্তু সেই ওস কোডে একমাত্র অডিও ভিজুয়াল সাংবাদিকদের যারা বিভিন্ন ইভেন্টে কাজ করে তাদের জন্য একটা অনুচ্ছেদ আছে। তাছাড়া গোটা সাংবাদিকদের যে কোডটা, ওই দুটো আইন উঠে গিয়ে আরো 13টা আইন উঠে গিয়ে ওই কোডটা চালু হলো, একটা সামগ্রিক কোড। তাতে সাংবাদিকদের কথা কিছু বলার নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। বেশ কয়েক বছর আগে আমাকে এখানকার একটি নামকরা অর্থনৈতিক কাগজের নামকরা একজন সাংবাদিক আমাকে ফোন করলেন, করে বললেন, আচ্ছা স্নেহাশিস এই নোটিস পিরিয়ড কতটা থাকে? আমি বললাম যে ভাই, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই কন্ট্রাক্ট আপনি সই করেন, তো আপনি দেখেননি আপনার নোটিস পিরিয়ড কতটা? বললো, ও তো প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আসে, আমরা এত ব্যস্ত থাকি কপি করতে করতে, ও বেয়ারা নিয়ে আসে, আমরা কোনো রকমের সই করে দিয়ে দিই, কখনো আমাদের কপিটা নিয়ে রাখি, কখনো রাখি না। আমি তো ভাই কিছু জানি না। দেখুন, আমরা যারা সাংবাদিক তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কি হওয়া উচিত, কোথায় হচ্ছে না, কে অধিকার পাচ্ছে না, কার কি সমস্যা, কোথায় সরকার কিছু করছে না, কোথায় অন্য প্রতিষ্ঠান কিছু করছে না, এই ঘাটতিগুলো তুলে ধরাটা আমাদের কাজ। অথচ আমাদের ভাবের ঘরে শুনি নিজের কি অবস্থা আমরা কেউ জানি না। আজকে সকলেই কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছেন। সে আপনি প্রসার ভারতীতেই বলুন, নির্দিষ্ট পূর্ণ সময়ের কর্মী আধিকারিক খুব বেশি থাকবে না, বা আপনার বিভিন্ন খবরের কাগজ বলুন, টেলিভিশন চ্যানেল বলুন, সব জায়গায় এটা যারা বড় চ্যানেলে বড় জায়গায় কাজ করেন তাদের সামনে হচ্ছে এই চুক্তি। এই কোভিডের পরে বহু সাংবাদিক কর্মচ্যুত হন। তখন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কোভিডের সময় সাংবাদিকদের দুরবস্থা নিয়ে একটা এনকোয়ারি তদন্ত কমিটি করে। ঘটনাচক্রে প্রেস কাউন্সিল সদস্যদের বাইরে দুজন ওই কমিটিতে প্রেস কাউন্সিল মনোনীত করে। তার একজন ছিলেন বিশিষ্ট সাংবাদিক পি সাইনা, আর ঘটনাচক্রে আরেকজন ছিলাম আমি। ফলে আমার কিছু তথ্য দেখার বা জোগাড় করার সুযোগ হয়। আমরা প্রেস কাউন্সিলকে বলি, যা তথ্য এসছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই তথ্য পুরোটা আসেনি। আমরা সমস্ত প্রেস ক্লাবগুলো একটা জনশুনানি বলে, মানে পাবলিক হিয়ারিং করব। খানিকটা আমরা চাপ দিয়ে মুম্বাই প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে এবং কলকাতা প্রেস ক্লাব চেন্নাইতে হয়েছে, কিন্তু আমার মনে নেই, আমরা একটা হিয়ারিং করি। এবং এই হিয়ারিং এ সামনে সেই হিয়ারিং এ সে কথা এরা সবাই এসেছিলেন, পার্থ ছিল। একমাত্র আইজে লিখিতভাবে চিঠি জমা দেয়, যে চিঠিটা আমরা এনকোয়ারি কমিটির কাছে জমা দিই। এবং দেখা যায় যে কি মর্মন্তুদ দৃশ্য, কেন তার চাকরি যাচ্ছে সেটাও তাকে জানানো হচ্ছে না, তাকে বলা হচ্ছে তার চাকরি থাকবে না। প্রতিনিয়ত খবরের কাগজে, প্রতিষ্ঠিত খবরের কাগজে, সংবাদ সংস্থায় বহু লোক কর্মচ্যুত হচ্ছে। কিছু করার নেই, কারণ এখন পুরোটাই কন্ট্রাক্ট। কাগজ বাঁচলে তবে সাংবাদিক বাঁচবে। আর কাগজটা বাঁচাতে গিয়ে যে খরচটাই সব থেকে বেশি, কারণ এখন দেখুন মাল্টিটাস্কিং হয়ে গেছে, কে রিপোর্টার, কে সাব এডিটর, কে কম্পোজিটর, কে পেজ সেট আপ করে, এইসব যুগ চলে গেছে। এখন একাই সব কাজ করে। টেলিভিশনেও সেই ক্যামেরাম্যান, সেই ভিডিও এডিটর, সেই রিপোর্টার, সে মোবাইলে তুলছে, আজকাল আর ক্যামেরা লাগে না। ফলে এর ফলে প্রচুর মানুষ কর্মচ্যুত হচ্ছে এবং সেখানে কিছু করার থাকছে না। এটা তো বড় কাগজ শহরাঞ্চলে। আমি ব্যক্তিগতভাবেও খানিকটা আমার দিল্লিতে যা যোগাযোগ আছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিকে বলে, আরো যারা যারা সমমনোভাবাপন্ন লোক আছেন, আমি একটা ব্যাপারে একটা প্রয়াস নেবার চেষ্টা করছি, যে এই চুক্তির একটা মডেল কোড অফ কন্ডাক্ট। যে কাগজ মানবেন, যে কাগজ মানবেন না। যে আজকে 10 জনের মধ্যে 3 জনকে ছাঁটাই করতে হবে, তাহলে কোন 3 জন কিভাবে বাঁচা হবে? এই পাবলিক হিয়ারিং এ আমরা শুনতে পেলাম এর আগের বার তারা ইনসেনটিভ বোনাস পেয়েছে।
কাজ এত ভালো হয়েছে তার জন্য বোনাস পেয়েছে ক মাস আগে, আর তারপরে যখন তাকে ছাঁটাই করতে হচ্ছে তার নামটা আছে। এটা একেবারে একজন বা দুজন বা তিনজনের সিদ্ধান্ত হয়ে যায়, 10 জনের মধ্যে কোন 3 জনকে সরে যেতে হবে। এইটা কেন হবে? তাহলে একটা পারফরমেন্সের উপরে যদি এরকম সিদ্ধান্ত হয়, বা একটা ন্যূনতম 3 বছরের কন্ট্রাক্ট থাকতে হবে, তার সেটা কি বেতন এবং সে কি কি সুবিধা পাচ্ছে সেগুলো পরিষ্কার করে লেখা থাকতে হবে। সামাজিক সুরক্ষার একটা ব্যাপার আছে, মানে শারীরিক ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। এই জিনিসগুলো, কারণ যেরকম পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের পড়তে হয়, তাতে এই সুরক্ষাগুলোর কথা কিন্তু বলা দরকার। কাজের সময় দেখুন সাংবাদিকদের হাতে কপি থাকলে, কাজ থাকলে কেউ বলে না এই রইল আমি উঠে যাচ্ছি, সে যত রাতই ধরাতে। কিন্তু সেটার থেকেও এই সুরক্ষাগুলোর কথা কাউকে বলতে হবে। আমরা চেষ্টা করছি একটা মডেল কন্ট্রাক্ট তৈরি হবে। যদি ক কাগজ না মানেন, ক কাগজ মানবেন না, কিন্তু লোকে জানবে যে এই মডেলটা ক কাগজ মানছে না, কিন্তু গ এবং ঘ কাগজ তারা মানছে। এবং মডেলটা একতরফাও হবে না, মডেলটা মালিক কর্তৃপক্ষের সঙ্গে এবং মডেলটা কর্মচারীদের সঙ্গে উভয় স্বার্থ রক্ষা করে একটা ভারসাম্যমূলক কন্ট্রাক্ট তৈরি হবে। দ্বিতীয়ত, যারা মফস্বলে আছে এবং মফস্বলের সমস্যাটা আরো বেশি। দেখুন, এটা একটা বাস্তব যে আজকে মফস্বলে ছোট পত্র পত্রিকা চালিয়ে তাকে শুধু ওইটার উপরে, যেটাকে আমরা কোট আনকোট প্রাইমারি ভোকেশন বলি, তাই দিয়ে জীবন অতিবাহিত করা সম্ভব নয়। এটা সম্ভব নয়। একটা ছোট কাগজে থেকে পুরোপুরি সেই কাগজকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তার লভ্যাংশ কিছুটা সেই কাগজে পুনর্বিনিয়োগ করে বাকিটা দিয়ে সংসার প্রতিপালন করা সম্ভব। ফলে তাকে অন্য কোনো কাজ করতেই হবে। এখন করতে গেলে সে কি করবেন না করবেন, অনেকে শিক্ষকতা করতেন, অনেকে অমুক করতেন, এবং সেইগুলোতে অনেকে সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রচুর, সরকার পোষিত কলেজের শিক্ষক ছিলেন প্রচুর। এখন এইগুলো নিয়ে তাদের নানা রকম সমস্যা। এটা ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আজকে বড় বড় কাগজ বা চ্যানেলের যেসব মফস্বলের সংবাদদাতারা আছেন, তাদেরও বা কি ধরনের সাম্মানিক দেওয়া হয় সেটাও আমরা সবাই জানি। আজকে অন্তত এখানে আমরা যারা আছি তাদের এই আলোচনাগুলো হওয়া দরকার। কিন্তু তাহলে সে মানুষ যদি বেঁচেই না থাকতে পারে, সে মানুষ যদি জীবন ধারণের জন্য যার ন্যূনতম যে অর্থ যদি না থাকে আর সে রোজগার করতে না পারে, তাহলে সে কাগজটা চালাবে কি? সুতরাং সে পূর্ণ সময় সাংবাদিক সেখানে পাওয়া যাবে। কারণ আমি আবার বলছি যে বড় প্রতিষ্ঠানগুলো যে পূর্ণ সময় সাংবাদিক, তাদেরও যা সাম্মানিক দেওয়া হয় তাতে একজন মানুষের চলতে পারে। এখন এর থেকেই নানা রকম সমস্যা আছে। এবং দেখবেন প্রতিটি পেশার মধ্যে, যেটাকে ব্ল্যাক শিপ বলা হয়, সেরকম কিছু মানুষ থাকে এবং সেইগুলোকেই হাইলাইট করা হয়। যে আইনজীবী খুব ভালো গরিবের মামলা চড়ে তার কথা বলা হয় না। যে চিকিৎসক নিজে দরদ দিয়ে রোগীকে নিজের পয়সায় ওষুধ কিনে দেন, চিকিৎসা করেন বিনামূল্যে, তার কথা অতটা বলা হয় না, যদিও আজকাল সংবাদ মাধ্যম তাদের তুলে ধরছে। কিন্তু যারা সেই পেশার থেকে একটু অন্যরকম, সেই পেশাকে অন্যভাবে ব্যবহার করছেন, অন্যভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন, তাদেরটা উঠে আসে। ফলে সেখানে একদিক থেকে একটা পরীক্ষা, আমি কাগজটাকে টিকিয়ে রাখতে পারবো কিনা আমার অর্থে, এবং বাকি কাজ আমি যা করবো তাতে সমাজের এমন কিছু করবো না যাতে সমাজের লোক বলতে পারে ওই কাগজটার জন্য আমি অন্য কিছু করছি বা কোনো সুবিধে পাচ্ছি, বা অন্য অর্থকে আমি কালোকে সাদা করার জন্য এই কাগজ করছি। এইগুলো আর দুদিন বাদেই ঈদ। সেই উপলক্ষে রাজারহাটে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার ফাউন্ডার শেখ রাজু মাস্টারের উদ্যোগে ইফতার পার্টি এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটি সেলের সহসভাপতি ঋষিকেশ দত্ত, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সোশ্যাল মিডিয়ার বাংলার হৃদয়ের মুখপাত্র কল্লোল রায়, দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু গোস্বামী, রাজ্যের সোশ্যাল মিডিয়ার কার্যকরী সভাপতি মোহন সিংহ রায়, কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা সহ চেয়ারম্যান মোহাম্মদ সামায়ুন রেজ্জা সহ বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার সমস্ত পদাধিকারী ও বিভিন্ন জেলার সভাপতি ও সহসভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সন্ধ্যায় প্রথমে ইফতার ও নামাজ অনুষ্ঠান হয়। এরপর উপস্থিত ব্যক্তিদের বরণ করে নেওয়ার পাশাপাশি শতাধিক মানুষের হাতে ঈদের উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
আমরা জানেন সোশ্যাল মিডিয়া সারা বছর মানুষের বিপদে আপদ আছে। রাত 12টার সময় ফোন করে পাবেন, পরীক্ষা দেওয়াকে ফোন করে দেখবেন, আপনার আমার নামে ফোন করে দেখবেন, রাত 12টার সময় আমার পাবেন। রাত 12টার সময় আমাদের মিডিয়ার লোক যে যারা দেখছে, যে হাসপাতালে ভর্তি আছে, রাজমাস্টার দেখছে, বিধায়ক যারা আছে, যখনই যাচ্ছে মানুষের উপকার করার জন্য বিরোধীরা নানা রকম ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই আজকে ইফতার, এটা রাজনৈতিক সভা নয়, তা এটা ইফতার অনুষ্ঠান, তা আমাকে বলতে বলেছে, ওই জন্যই আমি বললাম। এবং সবাইকার কাছে একটাই অনুরোধ করব যে আগামী 2026 নির্বাচন আসছে, সেই দিকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়া যারা এখানে আছে উপস্থিত, তাদের সকলকেই বলবো যে জোরদার ভাবে প্রচার করতে হবে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এইসবের উপরে জোর দিয়ে প্রচার করতে হবে। আর যখনই দেখবেন একটা কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে, বিরোধীরা সঙ্গে সঙ্গে সেটা নিয়েই নানা রকম কার্টুন বানিয়ে নানা রকম এ করে ছাড়ছে, তার যোগ্য জবাব দিতে হবে। আমি প্রতিদিনই দেখছি, সন্দীপদা এখানে আছে বাঁকুড়া থেকে, রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহনদা আছে, মোহনদার সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দিচ্ছে। জয়ন্তীদি আছে, জয়ন্তীদিও জবাব দিয়ে দিচ্ছে। এরকম ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে সারা বিশ্ব, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষ দেখছে। এবং আপনারা দেখবেন মমতা ব্যানার্জি আসার আগে পশ্চিমবাংলায় কি অবস্থা ছিল আর এখন কি হয়েছে। রাস্তা, জল থেকে শুরু করে কোনো কিছুই মানুষের সমস্যা আর হচ্ছে না, সমস্ত কিছু সমস্যা সমাধান করে দিয়েছে।